সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? কানাডা গভর্নমেন্ট 25শে অগাস্ট 2026-এ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য নতুন একটা অ্যাপ্লিকেশন প্যাকেজ চালু করেছে। সেটা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন যে গত বছরে বিল C3 পাস হওয়ার পরে অসংখ্য ব্যক্তিরা নতুন করে সিটিজেনশিপ লাভ করে। সেই সাথে এখানে কড়া একটা আর্টিকেলস যুক্ত করা হয়। সেটা হলো 15ই ডিসেম্বর 2025-এর পর থেকে যে সমস্ত চিলড্রেনরা কানাডা সিটিজেনশিপ লাভ করতে চাইবে সেখানে একটা প্রি কন্ডিশন দেওয়া হয়েছে। তা হলো ওই বেবির জন্মের আগে তার প্যারেন্টকে কানাডাতে কমপক্ষে 1095 দিন বসবাস করতে হবে জন্মের আগে। তো কোন ধরনের প্যারেন্টকে? যে সমস্ত প্যারেন্টরা কানাডাতে জন্মগ্রহণ করেননি, তিনি হয়তো অন্য কোনো ওয়েতে কানাডা সিটিজেনশিপ লাভ করেছেন, সেক্ষেত্রে তার যে বেবি তার জন্মের আগে কমপক্ষে 1095 দিন তাকে কানাডাতে অবস্থান করতে হবে। তা না হলে তাদের বেবিকে বাই ডিসেন্ট এখানে সিটিজেনশিপ দেওয়া হবে না। তো এক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা আগে থেকে জানেন। আর এখানে এই আপনার বাই ডিসেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন সিস্টেমটাই পরিবর্তন করেছে। এই পরিবর্তনটা নিয়ে কথা বলবো। আগের রুলসটা নতুন করে আপনাদেরকে বলতে দিচ্ছি তা না, ওই রুলসটাকে প্রুভ করার জন্যে এখানে বেশ কিছু সিস্টেম তারা আপডেট করেছে, ফর্মগুলো চেঞ্জ করেছে, বেশ কিছু বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। সেগুলো আমরা আজকে ভেঙে ভেঙে তুলে ধরবো আমাদের আজকের আলোচনায়। কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনছেন, বিশেষ করে যারা অলরেডি পিআর হোল্ডার হয়ে গেছেন, তাদের বেবি বর্নের ক্ষেত্রে অনেকগুলো বিষয় খেয়াল করা উচিত। কারণ বাস্তবতার কারণে অনেকে হয়তো কানাডাতে সবসময় থাকতে পারেন না, আউট অফ কানাডাতে অনেকে অবস্থান করতে হয়। সেক্ষেত্রে বেবির জন্ম, নতুন বেবির জন্ম, এই বিষয়গুলোতে আপনাদের কিছু বিষয় খেয়াল করতে হবে, তা নাহলে একটা বড় ফ্যাসাদে বা ঝামেলায় পড়ে যেতে পারেন। তো মূল বিষয়গুলো আমরা তুলে ধরবো এখন। কানাডা আপডেট সিটিজেনশিপ বাই ডিসেন্ট ফর্মস, শেয়ার্স নিউ ইনফরমেশন অন ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্ট। মূলত দুইটি মেইন বিষয়, সেটা হলো যে ফর্মগুলো আপডেট হয়েছে, আর একটা হলো ফিজিক্যাল প্রেজেন্সের ইনফরমেশন রিকোয়ারমেন্টটা তারা আপডেট করেছে। সেগুলো আমরা এখন ভেঙে ভেঙে তুলে ধরবো। 4টি ডকুমেন্ট তারা চেঞ্জ করেছে। অ্যাপ্লিকেশন ফর্ম CIT 001, তারপর ডকুমেন্ট চেকলিস্ট CIT 0014, ফিজিক্যাল প্রেজেন্স ফর্ম CIT 0555 এবং হচ্ছে ইনস্ট্রাকশন গাইড। এই 4টি বিষয় নতুন করে তারা পাবলিশ করেছে। তো ম্যাক্সিমাম এখানে যে পরিবর্তনগুলো আসছে সেটা হলো যে কিভাবে আপনি প্রমাণ করবেন যে আপনার বেবির জন্মের আগে আপনি 1095 দিন কানাডাতে অবস্থান করেছেন। সেগুলো একদম ডকুমেন্টারি প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি ধরেন যে বাংলাদেশ থেকে আসা যাওয়া করেন, কবে ঢুকলেন, কবে বের হলেন, যখন কানাডাতে অবস্থান করছেন কোথায় ছিলেন, কোন কোন জায়গায় আপনি ছুটি কাটাইছেন, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। কারণ এখানে অনেকে ডিসক্রিপেন্সির আশ্রয় নেয়, এই বিষয়গুলো তারা জানে। তো কিছু পরিবর্তন এমন আছে যেগুলো আগে কখনো ছিল না। এখানে মূলত 6টি ক্যাটাগরিতে অ্যাকসেপ্টেবল এভিডেন্স তারা এখানে লিস্ট দিয়েছে। where it used to list 6 Bhagar ones, other changes asks for more than the old forms did. For example, a letter from a church that once counted as a proof now has to be sworn affidavit. আগে দেখা গেল যে চার্চের কোনো একটা সার্টিফিকেশনকে কাউন্ট করা হতো, এখন বলা হচ্ছে যে এটাতে আপনার একটা সর্ন এফিডেভিট লাগবে। এই এফিডেভিটে কে করবেন? এই এফিডেভিটটা যিনি অ্যাপ্লিকেন্ট তিনি করবেন না, তার হয়ে অন্য কেউ কি করতে হবে যিনি তার রিলেটিভস না। উইথ দি সিঙ্গার্স হোম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অ্যাটাচড। হু দিস এফেক্ট, এটার দ্বারা কারা প্রভাবিত হবেন সেটা একটা ইস্যু। 15ই ডিসেম্বর 2025-এর আগে যে সমস্ত বেবিরা জন্মগ্রহণ করেছে আউট অফ কানাডাতে, তার ফ্যামিলি যদি, তার প্যারেন্টরা যদি কানাডা সিটিজেন হয়, তাহলে সে বাই বর্ন সিটিজেন হবে, তার কোনো সমস্যা নেই। কিন্তু 15 ডিসেম্বর 2025-এর পরে কোনো বেবির যদি জন্ম হয় আউট অফ কানাডাতে, জন্মটা কিন্তু আউট অফ কানাডাতে হতে হবে, আউট অফ কানাডাতে যদি জন্ম হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কিভাবে তার প্যারেন্টরা 1095 দিন কানাডাতে অবস্থান করেছেন সেটা বিস্তারিত প্রুফ দিতে হবে। এই বিষয়টি আমরা মূলত আজকে মেইন ফোকাস।
হোয়াট চেঞ্জেস চেঞ্জড অন দি ফর্মে কী কী পরিবর্তন সেগুলো নিয়ে আমরা কথা বলি। CIT 001 now names the form you need. At the physical presence question in section 13, the application tells you that a yes answer means submitting the how to calculate physical presence in Canada for a Canadian parent form. অর্থাৎ এখানে CIT 001 ফর্মের মধ্যে সেকশন 13-তে একটা কোশ্চেন ইয়ার আছে, সেখানে ইয়েস অথবা নো। ইয়েস মানে হলো আপনি কিভাবে আপনার 1095 দিন কাউন্ট করেছেন সেটার একটা প্রমাণ বা ফিজিক্যাল প্রেজেন্স ফর্ম আপনি এখানে জমা দিচ্ছেন, যেটাকে বলা হচ্ছে CIT 0555। The old version pointed you the instruction guide without naming anything. আগের ভার্সনে এটা ছিল না। এরপরে CIT 0555 warns you twice that IRCC will check. তো আপনি কানাডাতে যে অবস্থান করেছেন, আসছেন, গেছেন, সেগুলো এখানে কিভাবে ডেগুলো কাউন্ট করবেন সেটা একটা গাইডলাইন আছে। Two new lines appear on the form. The first sheet on page 1. All information provided in this form is subject to verification by IRCC. আপনি যে তথ্যগুলো দিবেন সেগুলো IRCC ভেরিফাই করবে। The second sheets under the box where you total your parent days and goes further. It takes you to supply contact details for the people and organizations who can confirm what you have declared. IRCC is asking for references on the form before anyone reviews your file. The document standard is now written down. Anything you send to prove those 1095 days has to be clear, easy to read, color copy and authentic document or record. আগে যেটা হতো যে পাসপোর্টে এক্সিট এন্ট্রি দিলেই বোঝা যেত, তবে কানাডাতে এন্ট্রি করার সময় ইউজুয়ালি আমরা দেখেছি যে স্ট্যাম্পিং পরে। আপনি যে ওই সময়টাতে কানাডাতেই ছিলেন, এগুলো এখন আপনাকে একদম ক্লিয়ারলি এখানে ইজি ওয়েতে প্রমাণ দিতে হবে। The evidence list got more specific in both directions. IRCC replaced its old categories with this. এখানে কী কী বিষয় দিবেন? Employment and education record such as T4 slip or school transcript. তারপরে হচ্ছে ট্রাভেল রেকর্ড, এরপরে such as passport or entry and exit records, residential records such as rental, mortgage, insurance record, তারপরে Canadian government record and documents, federal, provincial, territorial and municipal affidavits by religious institutions, unions, volunteer program or other organization with knowledge of the parent time in Canada, affidavit of third parties with acknowledge of the parent's time in Canada. অর্থাৎ আপনারা যে ওই সময় কানাডাতে ছিলেন কোনো থার্ড পার্টির মাধ্যমে একটা অ্যাফিডেভিট নিতে হবে, তিনি আপনার কোনো রিলেটিভস হওয়া যাবে না। The fourth bullet point is worth taking note of. The old list said the government records. The new one specifies Canadian government records. The same allied tightening runs through the affidavit bullets and the sharpest change in the package. The old checklist accepted attestation by church, unions or other organization. আগে যেটা হতো যে আপনি কোনো একটা চার্চ থেকে যদি একটা লিখিত নিতেন যে হ্যাঁ এই লোকটা কানাডাতে অবস্থান করেছে, সেটাকে গ্রহণ করা হতো। সেই জায়গাতে এখন বলা হচ্ছে যে হোয়াট অ্যান অ্যাফিডেভিট হাউ নাও রিকোয়ার্স। এখন বলা হচ্ছে যে একজন কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনাকে অ্যাফিডেভিটটা নিতে হবে কমিশনারের সামনে, তিনি এটা বলবে যে এই লোকটা আমি চিনি। তারপরে হচ্ছে এই এফিডেভিটের মধ্যে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু দিতে হবে, দিয়ে আপনার ব্যাপারে এখানে সার্টিফাই করবে। এই বিষয়গুলো এভাবে এখানে আসবে। The person swearing it called the affiant declares that what they have written is true. They do that in front of a commissioner authorized to administer oath where they live in Canada, that a notary public, a commissioner of oath or a commissioner of taking affidavits. Outside Canada, a notary public or the local equivalent. So inside Canada, outside Canada দুই জায়গা থেকে এফিডেভিট হতে পারে। Every affidavit has to carry the affiant name, mailing address, email, phone number. There is one restriction, সেটা হলো যে এই এফিডেভিটটা কার কাছ থেকে নিতে পারবেন না, আপনি নিজের এফিডেভিট ডিক্লেয়ার করতে পারবেন না। ইউ ক্যান নট সোয়ার your own affidavit, neither you can your family. That rules out parents, guardians, sibling, spouse, common law, conjugal partner, grandparents, children, aunts, uncles, nieces, nephews and first cousins, a relative who
happens to be a lawyer or notary is still a relative. এই ক্যাটাগরি ব্যক্তিরা আপনার এফিডেভিটটা দিতে পারবে না, অ্যাপয়েন্ট হতে পারবে না। This general provision states a last bullet allows other proof that demonstrate the applicant's Canadian parent physical presence in Canada. It carries the same condition as the rest. Name, mailing address, email or phone number for however can verify it. How IRCC counts a day and where that answer went. তো আপনার দিনগুলো কিভাবে IRCC কাউন্ট করবে? Until this month the instruction guide specified two things. আগে অন্যভাবে ছিল, এখন এটা নতুনভাবে হবে। A day of physical presence was any calendar day spent in Canada. Partial days counted as full days and cumulative mean of the days did not have to run consecutively. তো আপনি হাফ ডে যদি কানাডাতে অবস্থান করতেন সেটাকে ফুল ডে হিসেবে ধরা হতো। এখানে যে গাইড দেওয়া হচ্ছে, আইআরসিসি ডিলিটেড বোথ সেন্টেন্স, নাইদার ওয়ান মুভ টু CIT 0555 or CIT 0014. The word cumulative still appears in the three places including the heading of the CIT 0555. Nothing defines it. That said, the method has not changed. Work example on page 1 CIT 0555 remains untouched. তো এখানে আগে যেভাবে ডে কাউন্ট করা হতো এখনও সেটা ওইভাবেই করা হবে। দেখা গেলো যে আপনি 21শে জুন 1985 কানাডাতে ঢুকেছেন, আবার বেরোয়েছেন 28শে জুন। তো এখানে আপনি নায়াগ্রা ফলসে অবস্থান করেছেন, ঘুরছেন, এখানে ফ্যামিলি ভিজিট এবং ভ্যাকেশন কাটিয়েছেন, এখানে 8 দিন কাউন্ট করা হবে। আপনি হয়তো এটাকে 21 থেকে 28 দিন 7 নাইট কাউন্ট করতেছেন, কিন্তু আইআরসিসি এটাকে 8 নাইট কাউন্ট করতেছে। অনলি arithmetic that produce 8 counts both the arrival day and the departure day in full. তো এইভাবে মূলত তারা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে। ইফ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড, যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন নতুন সিস্টেমের কারণে তারা কিভাবে প্রভাবিত হবেন। ইফ ইউর ফাইল ইজ স্টিল ইন প্রসেসিং ইউ ক্যান সেন্ড দি মিসিং ডকুমেন্টস ইয়োরসেলফ। তো নতুন করে আপনি যেটা করবেন, সেন্ড মিসিং ডকুমেন্ট থ্রু আইআরসিসি ওয়েব ফর্ম। ইউ উইল নিড টু ইউর ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, সেই নাম্বারটা ব্যবহার করবেন। ইউর অ্যাপ্লিকেশন নাম্বার বোথ of which appear on the acknowledge of the receipt IRCC sent. When your application arrive, do this before an officer receives the file rather than after. Note, uploading your file is an obligation, not a courtesy. The declaration you sign in section 16 or CAT 0001 reads, I agree to advise IRCC if any information on this form changes before the processing of my application is complete. Everything below applies whether or not you update the file yourself. Incomplete application come back to you. Incomplete application যদি কেউ জমা দেন এটা রিফিউজ করবে না, আপনার কাছে ফেরত দেওয়া হবে, আপনাকে কমপ্লিট করার জন্য সুযোগ দেওয়া হবে, কমপ্লিট করে আপনি নতুন করে পাঠাবেন। অফিসার ক্যান আস্ক ফর মোর অ্যাট এনি পয়েন্ট। আপনার এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেসিং চলাকালে যে কোনো সময় তারা ফার্দার ডকুমেন্ট চাইতে পারে। কিপ ইউর কন্ট্যাক্ট ডিটেলস কারেন্ট। আপনি যে ডকুমেন্টগুলো যে ইনফরমেশনগুলো দিবেন, পুরানা দেখা গেলো একটা অ্যাড্রেস দিলেন, যে অ্যাড্রেস আপনি থাকেন না, ইমেল একটা দিলেন কোনো মতে যেটা আপনি ভালো করে লগ ইন করেন না, এই ধরনের কোনো কিছু দিবেন না। যেগুলো আপনার একদম কারেন্ট সেগুলোই আপনি এখানে ব্যবহার করবেন। ইফ এ রেকর্ড ডাজ নট এক্সিস্ট সে সো ইন রাইটিং। কোনো একটা ডকুমেন্ট যদি আপনার না থাকে সেটা নিয়ে ব্যাখ্যা দিবেন, বিলিভেবল ব্যাখ্যা দিবেন। IRCC accept a written explanation when you cannot get a document from the original authority, but you have to show you tried. আপনাকে দেখাতে হবে যে আপনি চেষ্টা করেছেন, সেটার এভিডেন্স দিতে হবে। সেই অথরিটি হয়তো দিতে পারে নাই, সেটা তখন কাউন্ট করা হবে। ইমেলস অর লেটার ফ্রম দি রেজিস্ট্রি ওয়ার্ক অ্যাজ ডাজ রিটেন কনফার্মেশন দ্যাট দি রেকর্ডস আর নট অ্যাভেলেবল। সেন্ড এ লেটার অফ explanation for anything missing or unclear. Line up your affidavits now. If you are relying on a search union third party confirm, they will share a mailing address and a phone number, and that they will swear the statement in front of commissioner. Family members cannot do for this for you. Expect the possibility of review. তো আরসিসির কাছে অ্যাপ্লাই করলে তারা কিন্তু রিভিউ করবে। এখানে অনেকগুলো ঘটনা ঘটবে। আরসিসি রান ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রাম that pick applications at random. If yours is selected, you will be told in writing and asked to attend an interview. ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে। অফিসার ভেরিফাই ইউর অরিজিনাল ডকুমেন্ট, আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ইন্টারভিউতে সেগুলো ভেরিফাই করা হবে। কনফার্ম দ্যাট ইউ রোট অন দি ফর্ম
অ্যান্ড রিকোয়েস্ট মোর এভিডেন্স। ইভেন ডিএনএ টেস্টিং করা হতে পারে প্যারেন্টেজ প্রমাণের জন্য। আপনার বেবির ডিএনএ টেস্ট করা হবে যে আপনি আসলেই তার বায়োলজিক্যাল ফাদার কিনা, প্যারেন্টস কিনা। ওয়েজ অ্যারাউন্ড দি ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ারমেন্ট। ক্যানাডিয়ান প্যারেন্ট হু ক্যান নট মিট 1095 দিন আর নট আউট অফ অপশনস। এখানে এক্সেপশনাল কেসে অনেকে ছাড় পাবেন, বিশেষ করে যে সমস্ত চিলড্রেনরা আপনার এ চিলড্রেন বর্ন ইন কানাডা ইজ এ ক্যানাডিয়ান সিটিজেন এট বার্থ। কি কোনো চিলড্রেন যদি কানাডাতে জন্মগ্রহণ করে তাহলে তো সে অটোমেটিক্যালি কানাডার সিটিজেনশিপ পাচ্ছে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। কোনো চিলড্রেন যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে তাহলেই যত ঝামেলা। দি রিকোয়ারমেন্ট অলসো ডাজ নট অ্যাপ্লাই ইফ দি ক্যানাডিয়ান প্যারেন্ট ওয়াজ এ ক্রাউন সার্ভেন্ট অ্যান্ড দেয়ার চাইল্ড ওয়াজ বর্ন or when an adoption was finalized that covers employment outside Canada with the Canadian Armed Forces, the Federal Public Administration, Public Service or province or territory, anything other than any locally engaged role. তো গভর্নমেন্ট জবে যারা এঙ্গেজ আছেন তাদের বাস্তবিক কারণে যদি আউট অফ ক্যানাডাতে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে তারা এখানে ছাড় পাবেন। এখানে আরও কিছু বিষয় তুলে ধরা আছে, আপনারা চাইলে একটু দেখে নেবেন, আর পড়তে গেলাম না। তো আজকে মূলত আলোচনার যে বিষয় সেটা হলো যে নতুন করে তারা ফর্ম আপডেট করেছে 4টি ফর্ম। এই নতুন অ্যাপ্লিকেশনগুলো নতুন ফর্মে আপনাকে দিতে হবে এবং আপনার এফিডেভিটের ক্ষেত্রে থার্ড পার্টির মাধ্যমে এফিডেভিট দিতে হবে যে আপনি কানাডাতে যে সময়টা অবস্থান করেছেন সেটার প্রমাণ হিসেবে আরও অন্যান্য ডকুমেন্টগুলো দিতে হবে। খুব ভালো করে সব কিছু ঠিকঠাক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনার চিলড্রেন যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে তাহলেও তার সিটিজেনশিপ পাওয়ার একটা সুযোগ থাকবে এবং অবশ্যই 1095 দিন প্রমাণ করতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।